আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। কেউ বলছো ভাইয়া পদ্য পারি না, কেউ বলছো গদ্য। তোমরা যারা পরীক্ষার শেষ মুহূর্তে গদ্য এবং পদ্য নিয়ে এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে। ভাইয়া ভাই একটা মিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে মিশনে আজ তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের এ টু জেড আমরা শেষ করছি। এ টু জেড এবং এ টু জেড কিভাবে শেষ করছি ভাইয়া, তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, সিলেবাস অন্তর্ভুক্ত বিষয়গুলো আমরা জাস্ট শেষ করার চেষ্টা করছি। এবং আমরা আজকে আমাদের দিক থেকে সপ্তম ক্লাসে এসে উপনীত হয়েছে এবং সপ্তম ক্লাসে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোনাতরী, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। তোমরা সকলেই জানো ক্লাসের একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদের কাছে একদম সোনাতরী যে কবিতা রয়েছে, এই কবিতার অর্থাৎ পদ্ধতির একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিব। তোমার ক খ অথবা মানে জ্ঞানমূলক, অনুগমনমূলক বা দক্ষতা বা উচ্চতর দক্ষতা যে কোনো প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সলভ করতে এই ক্লাসটির পড়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কথা না বাড়ি আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেব সোনাতরী থেকে। দেখো সোনাতরী হচ্ছে এটি হচ্ছে সোনাতরী কাব্যগ্রন্থের নাম কবিতা, নাম কবিতা, ঠিক আছে, নাম কবিতা, নাম কবিতা। এটি হচ্ছে সোনাতরী কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের নামই হচ্ছে কি সোনাতরী এবং এটি হচ্ছে নাম কবিতা। এটি কত সালে প্রকাশিত হয় এটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে। এটি 1800 কত সালে, 1894 সালে কি হয়, প্রকাশিত হয়। এবং এটি হচ্ছে কি সোনাতরী নাম কবিতা, তোমরা সকলেই জানো। নাম কবিতা কাকে বলে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ভাই নাম কবিতা কাকে বলে। আমি জাস্ট বলছি একটু শোনো। যখন কোনো কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম একই হয়, অর্থাৎ ওই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত যখন কোনো কবিতা ওই কাব্যগ্রন্থের নামে হয়, তখন তাকে কি ওই কাব্যগ্রন্থের নামের কবিতা বা কবিতা নাম বা নাম কবিতা বলা হয়ে থাকে। অবশ্যই এটা ক্লিয়ার। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সোনাতরী কবিতাটি দেবেন্দ্রনাথ সেনকে, কি মহর্ষি দেবেন্দ্রনাথ সেনকে কি করে দে উৎসর্গ করেছিলেন। দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। এবং দেখো এই কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা তোমরা অনেকেই জানো যে মাত্রাবৃত্ত, হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং এটির যে 8 মাত্রার পর্ব রয়েছে এবং 5 মাত্রা, দেখো এই কবিতায় 8 মাত্রা হচ্ছে কি পূর্ণ, 8 মাত্রা হচ্ছে পূর্ণ কি পূর্ণ পর্ব আছে, পূর্ণ পর্ব। আর হচ্ছে 5 মাত্রার হচ্ছে কি 5 মাত্রার হচ্ছে কি অপূর্ণ পর্ব রয়েছে, অপূর্ণ পর্ব রয়েছে, ঠিক আছে ভাইয়া। এটা অবশ্য তোমাদের কাছে ক্লিয়ার। এবং এটা অনেকবার প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে, এসএসসি পরীক্ষা। এই কবিতার মোট লাইন কয়টি? এই কবিতার মোট লাইন হচ্ছে কতটি? 42টি লাইন রয়েছে, 42টি লাইন রয়েছে। এবং মোট স্তবক কতটি রয়েছে? 6টি স্তবক রয়েছে। 6টি স্তবকে 42টি লাইন কি বর্ণিত হয়েছে। এবং প্রতিটি স্তবকে কয়টি করে লাইন রয়েছে? 7টি করে লাইন রয়েছে। হোপসো এটা ক্লিয়ার, ঠিক আছে। দেখো এই কবিতার একটা মজাদার বিষয়, অনেক সময় প্রশ্ন আসে যে শূন্য, হ্যাঁ আমরা শূন্য ভেবে লিখি না ভাইয়া, বাট এই কবিতায় কিভাবে লেখা হয়েছে শূন্য। দেখো শূন্য, হ্যাঁ। এখন এটা একটু আমরা জানবো। দেখো শূন্য শব্দটি কোনো মাত্রাবৃত্ত ছন্দের কবিতা থাকলে অক্ষর হবে 3টে। এই যে অক্ষর কেন 3টে হয়েছে? গতকালের মতো আজকে আবার সেম প্রবলেম, আমরা দেখি চেষ্টা করি। দেখো শূন্য, হ্যাঁ, এই শূন্য হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত ছন্দে কি হবে? মাত্রাবৃত্ত ছন্দে হবে 3টি, হ্যাঁ, 3টি অক্ষর। আর এটি হবে কি, এটি হবে কি, আর অক্ষরবৃত্ত ছন্দে হবে 2টি অক্ষরে, ঠিক আছে। অপশন এটা ক্লিয়ার। তো এইটা নিয়ে আর হতে তোমাদের কোনো কোশ্চেন নাই। এখানে যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তীতে দেখাও যে কবি পরিচিতি আমরা জানবো। আচ্ছা কবি পরিচিতি আমরা একটু দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর কবি পরিচিতি এবং কাজী নজরুল ইসলাম, এই দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি একটু খেয়াল রাখো। আমি জাস্ট চলো যে মাউস দিয়ে দেখানোর চেষ্টা করা, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি দাগিয়ে দেবো। দেখো জন্মগ্রহণ ভারতে কলকাতায় 1861 সালের 7ই মে। মানব ধর্মের জয় ও সৌন্দর্যের তৃষ্ণায় রোমান্টিক কবি ছিলেন কে? রোমান্টিক কবি ছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার প্রথম কাব্যগ্রন্থ যেটা হচ্ছে যেটা হচ্ছে নাম হচ্ছে কি বনফুল। বনফুল কত বছর বয়সে প্রকাশিত হয়? তার 15 বছর বয়সে প্রকাশিত হয়। এবং তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। এটা হচ্ছে কত বছর বয়সে? 16 বছর বয়সে এটা কি হয়? প্রকাশিত হয়। একটু খেয়াল রাখবে ভাই, হ্যাঁ, একটু
খেয়াল রাখবা, না হলে কি হবে তোমাকে এই বিষয়গুলো বুঝবে না। এবং তাকে কিন্তু আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ বলা হয়। কি বলা হয়? প্রাণ পুরুষ। হ্যাঁ, আধুনিক বাংলা কবিতার কি বলা হয়? প্রাণ পুরুষ বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, প্রাণ পুরুষ, প্রাণ পুরুষ। ওকে, এখন দেখো যে গীতাঞ্জলি ও অন্য এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে গঠিত হচ্ছে সং অফারিংস নামে গ্রন্থের জন্য কি এই সং অফারিংস নামে গ্রন্থের জন্য তিনি কি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে। এবং এই সং অফারিংস এর ভূমিকা অংশ কিন্তু তিনি লেখেন। ঠিক আছে, ভূমিকা অংশ লেখেন তিনি। দেখো, কুষ্টিয়ার শিয়ালদহে বসবাসের সময় রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল কোনটি? কুষ্টিয়ার শিলাইদহে। ঠিক আছে, এখন দেখো বাংলা ছোট গল্পের পথিকৃৎ বা শ্রেষ্ঠ শিল্পী বলা হয় কাকে? রবীন্দ্রনাথকে। সবশেষ ছোট গল্প, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সবশেষ, সর্বপ্রথম কোনটি ভাইয়া মনে রেখো? ভিখারিনীর গল্প, এবং যেটি 16 বছর বয়সে, এবং সর্বশেষ হচ্ছে মুসলমানির গল্প, তার মৃত্যুর আগে তিনি এটি লিখে গিয়েছিলেন। ঠিক আছে, এটা তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা একটু জানবো যে তার উপন্যাস। ঠিক আছে, উপন্যাস হচ্ছে, উপন্যাসগুলো কি কি রয়েছে? উপন্যাস রয়েছে চোখের বালি, ঠিক আছে, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। নাটক কি রয়েছে ভাইয়া? নাটক রয়েছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, এটা আসে বারবার কোয়েশ্চেনে, এবং রক্তকরবী। ঠিক আছে, এবং কাব্যগ্রন্থ রয়েছে মানসী, সোনারতরী, এই যে সোনারতরী হচ্ছে কবিতাটি আমরা পড়ছি, চিত্রা, খনিকা, বলাকা। এই বলাকা কিন্তু বহুবার কোয়েশ্চেনে এসেছে। পুণ্যস, জন্মদিনে, এবং হচ্ছে শেষ লেখা। এবং কাব্যনাট্য হচ্ছে তার বিসর্জন ও চিত্রাঙ্গদা। ঠিক আছে, কবিতা কাহিনী হচ্ছে কথা ও কাহিনী। এবং মৃত্যু 7ই আগস্ট 1941 সালের 22 শ্রাবণ 1348। আমরা এখন একটু ছন্দে হচ্ছে রবীন্দ্রনাথের কি মনে রাখার চেষ্টা করবো ভাইয়া? উপন্যাসগুলো মনে রাখার চেষ্টা করবো। এখন দেখো গোড়া, ঠিক আছে, একটু খেলা, গোড়া শেষের কবিতা কি রবীন্দ্রনাথের উপন্যাস না? একটু খেয়াল করো, গোড়া শেষের কবিতা, এগুলো হচ্ছে কি? এটা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। দেখছে লেখা আছে গোড়া শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গ, এই চতুরঙ্গ হচ্ছে কি? চতুরঙ্গ হচ্ছে কি ভাইয়া? চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস না ভাইয়া? এটা ভুল করলে চলবে না। ঠিক আছে, চলবে না। আমি একটু লিখে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি জাস্ট উপর। হ্যাঁ, তারপর দেখো যে চতুরঙ্গ ও চোখের বালিতে, এই চোখের বালি কি রবীন্দ্রনাথের উপন্যাস। তারপর বলেছে পরিণত, গোড়া শেষের কবিতায় 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গ চোখের বালিতে পরিণত হলো। তারপর লেখা আছে কি? দুই বোন মালঞ্চ, এই যে মালঞ্চ রবীন্দ্রনাথের উপন্যাস। তারপর বলেছে কি? ঘরে, এই রাজসিক, ঘরে বাইরে, এই ঘরে বাইরে রবীন্দ্রনাথের উপন্যাস। বলছে যোগাযোগ করে কি পেল না বউ ঠাকুর রানীর হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবি হলো। এই নৌকা ডুবি কি রবীন্দ্রনাথের উপন্যাস। এগুলো ভুল করলে চলবে না। ঠিক আছে, এখন ছোট গল্প মনে রাখার কৌশল দেখো। পোস্টমাস্টার কাবুলিওয়ালা, হ্যাঁ, এই যে পোস্টমাস্টার কাবুলিওয়ালার দেনা, এটা এই দেনা পাওনা, এই পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনা, এগুলো হচ্ছে কি তার ছোট গল্প। হ্যাঁ, এই পোস্টমাস্টার কাবুলিওয়ালা কর্মফলে কি হলো? এই যে হৈমন্তীর, এই হৈমন্তীর হচ্ছে কি রবীন্দ্রনাথের ছোট গল্প। ঠিক আছে, দিদির পত্র রক্ষা কি হলো না? পত্র রক্ষা করতে পারলো না। এখন দেখো নাটকগুলি মনে রাখার কৌশল। ঠিক আছে, এই যে রাজা, অচলায়তন, এগুলা কার? রাজা, অচলায়তন, এগুলো রবীন্দ্রনাথের কি নাটক। তারপর কি বলেছে? চিরকুমারকে ডেকে রক্তকরবী, এটা হচ্ছে নাটক। মুক্ত মুকুট নিয়ে কি? রক্তকরবী, মুক্ত মুকুট, এই যে মুক্ত মুকুট হচ্ছে রবীন্দ্রনাথের নাটক। ঠিক আছে, হ্যাঁ। তারপর কোথায়? অরুণ কি অরুপরতাকে অরুপর্তনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় কোথায় গেলেন? বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। এই বিসর্জন হচ্ছে কি রবীন্দ্রনাথের নাটক। তাহলে হোপসো এই মানে তার সাহিত্যকর্ম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। হোপসো এগুলো ক্লিয়ার, একটু ভালো করে দেখে নিলে তোমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সরাসরি কবিতা অংশে চলে যাব, এবং কবিতা অংশের মূল যে বিষয়গুলো, এই মূল বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবো। দেখো প্রথমে কি বলেছে? যে গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর দ্বারা খড় পরশা, কাটিতে কাটিতে বান এলো বর্ষা। ঠিক আছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা হচ্ছে ধান, এটা বান না, এটা হচ্ছে কি ভাইয়া?
এটা হচ্ছে ধান, এটা টাইপিং মিস্টেক, ঠিক আছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধান, ধান এলো বর্ষা, ঠিক আছে। এখন এখানে কবি কি বুঝাতে চেয়েছেন দেখো, এই যে গরজে, গরজে মানে কি ভাইয়া, গর্জন করে। আর ভাড়া ভাড়া ধারা, এই যে ভাড়া ভাড়া, এই ভাড়া ভাড়া ধারা, ভাড়া অর্থ কি, ধান রাখার পাত্র। এই যে ভাড়া, ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া, এই ভাড়া ভাড়া হচ্ছে কি, ধান রাখার পাত্র। এই খড়পরশা মানে কি, খড়পরশা মানে ধারালো বর্ষার মতো, ধারালো বর্ষার মতো। আর এই খুর ধারা, খুর ধারা অর্থ হচ্ছে কি, খুর ধারা হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, খুর ধারা মানে স্রোতকে বোঝানো হয়েছে। আর খড়পরশা দ্বারা কি, ধারালো বর্ষা অর্থাৎ বর্ষার মতো বোঝানো হয়েছে। কবি এখানে ব্যাখ্যা করেছেন কি, কবি এখানে বলেছেন যে আকাশে মেঘ গর্জন করছে এবং কৃষক কুলে একা বসে আছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে, কি তার কোনো ভরসা নেই, মানে যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে, তার কোনো ভরসা নাই। তিনি আরো বলেন রাশি রাশি কি বান কোটা স্তূপ করা হয়ে রাখা হয়েছে, কি ধান, কি ধান কেটে স্তূপ করে রাখা হয়েছে। এখানেও একটু টাইপিং মিস্টেক ভাই, এটা হচ্ছে ধান, এটা হচ্ছে কাটা, ধান হচ্ছে কেটে, ঠিক আছে, ধান কেটে স্তূপ করে আকারে রাখা হয়েছে। এবং নদীর পানিটা কি বর্ষার মতো ধারালো, এদিকে ধান কাটতে কাটতে কি হলো, বৃষ্টি চলে এলো, ঠিক আছে। ওই যে বলেছে না, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ওকে, পরবর্তীতে দেখো যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল কি করিছে খেলা, পরপারে দেখি আঁকা, পরপারে কি দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। এখানে দেখো আমি অর্থ সাধারণ কৃষক, এখানে দুটি চরিত্র, কৃষক, কৃষকের চরিত্র রয়েছে না, এই সাধারণ কৃষক অর্থে মানে সাধারণ অর্থে কৃষক ব্যবহৃত করেছেন। এখন দেখো প্রতীক অর্থে শিল্পস্রষ্টা হচ্ছে কবি, এই যে একলা দ্বারা বোঝানো হয়েছে, এই একলা, এই একলা, ঠিক আছে। এখন দেখো তরি ছায়া মশি মাখা মানে কি ভাইয়া, তরি ছায়া মশি মাখা মানে ব্যাপারটা হচ্ছে উপরে মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়া কি কালো রং, যখন দেখবে যে বৃষ্টি ছায়া, হ্যাঁ, এই যে বৃষ্টি যখন কি করবে, বৃষ্টি যখন ধরো চলে আসে তখন কালো মেঘ, এখানে যেরকম কালো কালো হয়ে যায় না আকাশ, এই মেঘ যখন গাছ থাকে, ঠিক আছে, ভাইয়া তো ভালো চিত্র আঁকাইতে পারি না, তখন এইটা পুরো মনে ঢেকে যায়, ঠিক আছে, কালো মেঘ আঁকা কি করে, কালো মেঘ কালো রঙের ছায়া হয়ে যায় গাছটাতে, ঠিক আছে। এখন দেখো গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত ভেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এখানে দেখো এই যে করিছে খেলা, একটু আগে দেখো না এখানে লেখা আছে না, এই যে করিছে খেলা, এই করিছে খেলা দ্বারা কি বোঝানো হয়েছে, বলছে ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, হ্যাঁ, এই যে তার পাশে ঘূর্ণায়মান স্রোতের কি, স্রোতের উদ্দামতা এবং নদীর বাঁকা স্রোতে বেষ্টিত ছোট ক্ষেত্রপুর আশু বলিয়ান হবার যে ইঙ্গিত এই অংশে কি হয়েছে, বাঁকা জল এখানে কি অনন্ত কাল স্রোতের প্রতীক বলে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই বাঁকা জল কি অনন্ত কালস্রোত, এই বাঁকা জল দ্বারা অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে, যেটা বইয়ে শব্দার্থ পড়লে এটা পেয়ে যাবা। এখন ব্যাখ্যা একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে কৃষক তার ছোট ক্ষেতে একলা বসে আছে, এখানে বাঁকা জল বলতে কি, বাঁকা জল বলতে কালস্রোত অর্থাৎ বিপদকে বোঝানো হয়েছে, অর্থাৎ কৃষক বলতে তার চারিদিকে বিপদে ঘেরা। কবি আরো বলেছেন তার বিপরীতে কি পাড়ে যে গ্রাম আছে সেখানে গাছপালা মশিমাখা অর্থাৎ কালচে ছায়ায় ঢাকা, অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন তার যে ছোট পৃথিবী আছে সেখানে সে একলা বাস করে এবং সেখানে তো বিপদ আছেই, একই সাথে চারপাশের পরিবেশটাও বিপদে ঘেরা। এই যে মানে কি বৃষ্টির যে পূর্বাভাস এখানে এই দ্বারা, এটা দ্বারা কি কবি বুঝিয়েছেন, ঠিক আছে, অবজেক্ট ক্লিয়ার। পরবর্তীতে দেখো যে কি বলেছে, যে গান গেয়ে তরিবে কে আসে এপারে, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, কি বলেছে, গান গেয়ে তরিবে কে আসে এপারে, হ্যাঁ, বলছে যে এই যে খুরের ধারালোর মতো জলস্রোত গান গাইতে গাইতে যে মাঝির কি পাড়ের দিকে এগিয়ে আসছে, মানে স্রোতটাকে কেউ কি বলছেন, গান গাইছে, গান গাইতে গাইতে কি তীরের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, একটু খেয়াল রাখবা। হ্যাঁ, তো বলছে যে রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক, ঠিক আছে। তারপর বলেছে দেখে যেন মনে হয় চিনি উহারে, দেখে যেন মনে হয় কি চিনি উহারে। এই যে আগন্তুক কৃষক, এই আগন্তুক মাঝি বা কৃষক, মানে এই যে মাঝি এবং কৃষকের মধ্যে আলাপচারিতা, ঠিক আছে, মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক এবং শিল্পস্রষ্টা কবির সংশয় থেকেই গিয়েছে এখানে, তাই না। চিনি ওহারে বলেছে না, চিনি ওহারে বলেছে কি বরাপাল চলে যায় কোন দিকে নাহি চায়, ঢেউগুলো নিরপায় ভাঙে, কি ঢেউগুলো নিরপায় ভাঙে দুধারে, তারপর কি দেখে যেন মনে হয় চিনি উহারে, ঠিক আছে, চিনি ওর। এখানে বলেছেন এখানে কি কৃষক বলেছেন যে কি বলেছেন কৃষক, যে কে যেন গান গেয়ে তরি বেয়ে আসছে এবং তাকে
দেখে চেনা চেনা মনে হচ্ছে। এখানে মাঝিকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? মাঝিকে। যে মাঝি, এই যে সোনার তরী, এই তরীর মাঝিকে বোঝানো হয়েছে। আবার বলা হয়েছে ঢেউয়ের স্রোত এত বেশি যে নদীর দুই ধার কি ভেসে যাচ্ছে, এটা হচ্ছে কি ধার, এই দুই ধার এটা কি ভেসে যাচ্ছে। সবশেষে কৃষক বলেছেন এত বিপদের মধ্যেও কেউ একজন গান গেয়ে তরি বেয়ে আসছে, তাকে তার চেনা চেনা মনে হচ্ছে। হোপসো ক্লিয়ার ভাই? তুমি এখানে যদি একটু মনোযোগ দাও, দেখো আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি তোমার খ বা গ এর জন্য একদম 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে, একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তারপর যদি মনে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য রয়েছে, উন্মুক্ত কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশনে কি করে ফেলবা? নির্দ্বিধায় কমেন্ট করে ফেলবা। ঠিক আছে ভাইয়া? এছাড়া যারা ইউটিউব থেকে দেখছে তাদের ডেসক্রিপশনে আমার আইডি এবং পেজ লিংক দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো প্রয়োজন অথবা সাজেশনের জন্য আমাকে পেজে বা অথবা আমার আইডিতে লক করলেই বা আমাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। কবি এখানে এসে কি বলছেন? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও এসে, মানে কি বলছে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যে কি তারপর কি বলেছে? যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও খানিক হেসে। কাকে নিয়ে যেতে বলছে? কবিকে নিয়ে যেতে বলছে, তাই না? খানিক হেসে, হ্যাঁ, ক্ষণিক হেসে বা খানিক হেসে, আমার সোনার ধান কুলোতে এসে। এখানে বলছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কি বলেছে? এই যে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কি কৃষক বা কবির কি চেষ্টা, যে বিদেশ এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসাবে কি ব্যবহৃত হয়েছে। এবং এই যে পরবর্তীতে বলেছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এখানে বোঝানো হয়েছে যে চিরায়ত শিল্পলোক ঠাঁই পাওয়ার জন্য কি কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। এই দেখো এখানে ব্যাখ্যা কি বলেছে? ব্যাখ্যা বলেছে এখানে কৃষক মাঝিকে বলেছেন বা অনুরোধ করেছেন যে মাঝি যেখানে খুশি সে যেতে পারে, কৃষকের ধানগুলো সে ইচ্ছা হয় দিতে পারে, কিন্তু নিতে পারে, হ্যাঁ, কিন্তু একবারের জন্য হলো মাঝি যেন নিজের ইচ্ছা সামান্য হয়েছে তার তরিটা কি কুলে ভিড়ায়, কৃষকের সোনার ধানগুলো নিয়ে যায়। কৃষক যে এই যে তার সোনার ফসল ফলিয়েছেন সারা জীবন ভরে, তার ফসলটুকু যেন নিয়ে যায়, যেখানে যাইতে চায় সেখানে যাক বা তার ফসলগুলো নিয়ে যাক। হোপসো আগেরটা ক্লিয়ার। এখন পরবর্তীতে দেখো বলেছে যত চাও তত লও। কি বলেছে? যত চাও তত লও তরণীর পরে। তোমরা দেখতে পাচ্ছ যত চাও তত লও তরণীর পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়ে ছিল ভুলে, সকালে দিলাম তুলে থরে ভিতরে। কি বলছে? সকলই দিলাম তুলে, এই যে সকলই বলছে কি সকলই দিলাম তুলে থরে ভিতরে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? সকলই, হ্যাঁ, সকলই দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। মানে কবি খুবই করুণার স্বরে বলেছেন যে এখন আমাকে কি করে নাও, করুণা করে নাও। বলছে যে আমার সোনার ধান, হ্যাঁ, আমার সোনার ধান বলছে কৃষকের শ্রেষ্ঠ ফসল, হ্যাঁ, এই যে আর নাই দিয়েছি বলে, মানে ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপে চিরায়িত কি শিল্পলোকে। থরে ভিতরে মানে কি স্তরে স্তরে বিন্যস্ত, স্তরে স্তরে বিন্যস্ত। এই যে বলছে না এখন আমারে লহ মানে লও করুণা করে, বলছে ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়, এখন ফসল বা সৃষ্টির স্রষ্টা মানে যিনি এই ফসলগুলো উৎপন্ন করেছেন সেই কৃষক বা সৃষ্টি স্রষ্টা মানে কবি স্থান পেতে চায় ওই মহাকালের নৌকায়। হোপসো তোমরা এটা বুঝতে পেরেছো। এখন ব্যাখ্যা কি বলেছে? যে কৃষক মাঝিকে বলেছে আমার ধান তোমার যত খুশি তত নিতে পারো, আমার ধান কি নিতে পারো, মানে আমার শিল্প, এই যে বলেছে না চিরায়ত, আমার ধান, ধান তো এখানে কি রয়েছে? ধান এখানে কি, ধান এখানে হচ্ছে কি চিত্র রূপে ব্যবহৃত হয়েছে না, প্রতীক রূপে, তাই না? বলছে আমার যত খুশি তত নিতে পারো, আমার যতটুকু ছিল তার সবই দিলাম ভরে, এতকাল নদী তীরে যা উৎপাদন করলাম, মানে এই মা না, এটা হচ্ছে যা উৎপাদন করলাম তার সবই সুশৃঙ্খলে দিয়ে দিলাম, হ্যাঁ, এখন আমার একটু করুণা করে কি তোমার সাথে নিয়ে যাও, আমার একটু করুণা করে নিয়ে যাও। ভাইয়া টাইপিং মিস্টেক হচ্ছে, এটা একটু দ্রুত করছি তো ভাইয়া, সবগুলো তো ভাই নিজে নিজে টাইপিং করছি, মাঝে মধ্যে মিস্টেক হচ্ছে, এই জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত। জাস্ট তুমি আমার কথাগুলো শুনলে হোপসো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং আমি তো কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? হোপসো এটা ক্লিয়ার। এবং লাস্ট পার্ট, একদম লাস্ট পার্ট, ঠিক আছে? লাস্ট পার্টে কি রয়েছে ভাইয়া? লাস্ট পার্টে কি রয়েছে দেখছো? লাস্ট পার্টে রয়েছে বলছে কি ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। বলছে কি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ে
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ঠিক আছে, এখানে দেখো, এখানে একদম লাস্ট একদম শেষ ব্যঞ্জনায় কি বলেছেন কবি, ঠিক আছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, মানে অর্থাৎ এই যে সোনার তরীর তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল, মানে যা তার শ্রেষ্ঠ সৃষ্টি তাই কি স্থান হয়, ব্যক্তিসত্তা বা তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় কি মহাকালের নিশ্চল কালরাশি শিকার। মানুষ মরে যায়, কি বেঁচে থাকে মানুষের শিল্পকর্ম, এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। এবং শূন্য নদীর তীরে রহিনু পড়ে, যে বলেছে না লাস্টে শূন্য নদীর তীরে রহিনু পড়ে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে কৃষক এখানে বলেছেন সেই ছোট তরীটা তার সোনার ধান ভরে গিয়েছে। এদিকে কৃষক মনে মেয়ে কি মন থেকে কি মনে যে কি সারা আকাশের নিচে ফাঁকা বা শূন্য নদীর তীরে একা পড়ে রইল, যা তার কি তার যা ছিল সবই নিয়ে গেল কি সোনার তরী নিয়ে গেল। বলছে নিঃসঙ্গ অপূর্ণতার এই যে বেদনায় নিয়ে কি আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত এখানে প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন কি মহাকালে আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্তৃত ও অবহেলার মধ্যে। অর্থাৎ কবির শ্রেষ্ঠ শিল্পকর্ম সবকিছু মহাকাল নিয়ে গেছে, কবিকে ফেলে যায়। অর্থাৎ মানুষ মরে গেলে মানুষের লাশ বা মানে শরীরের কোনো দাম থাকে না, সোনার তরী নিয়ে যায় মানে কি নিয়ে আমার সোনার ধান লয়ে যায় কি খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। কবি এখানে এটাই বুঝাতে চেয়েছেন। হোপস কবিতার যে লাইনগুলো ছিল লাইন বাই লাইন তোমাদের কাছে লাইন বাই লাইন কি লাইন বাই লাইন ক্লিয়ার। হ্যাঁ, তো এই জিনিসগুলো যাদের কাছে এখনো ক্লিয়ার হয় না তারা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে, আমি অবশ্যই তোমাদের প্রশ্ন যে সমস্যা রয়েছে তা সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখো যে কবিতার মূল ভাব এখানে আমি একদম সংক্ষেপে দিয়েছি, ভাইয়া তুমি বইটা একটু পড়ে নেবে ভালোভাবে, জাস্ট আমি এখানে একদম সংক্ষেপে দিয়েছি। বলেছে একজন কৃষক তার অর্থাৎ শ্রমজীবী মানুষের প্রতীক, এই শ্রমজীবী মানুষেরা তার সৃষ্টিকর্মের মধ্যে কি পৃথিবীতে বেঁচে থাকেন। মাঝি অর্থাৎ মহাকালের কেউ একজন তার এই কর্মটাকে গ্রহণ করে। হ্যাঁ, অর্থাৎ কবিতা এটাই বোঝানো হয়েছে যে মানুষ পৃথিবীর তার কর্মের মধ্যেই কি থাকে বেঁচে থাকে, মানুষ তার নিজ সত্তা বা ব্যক্তি সত্তা নয়, বরং তার মহৎ কাজের মধ্যে দিয়ে কি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে। অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন এটাই যে মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে থাকে। এখানে আলোচনার দেখো এই কবিতা নিবিড়ভাবে মিশে আছে কি কবির জীবনাদর্শন। বলছে না মহাকালের স্রোতে জীবন বা যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল। কবিতা এটাই বুঝেছে। কারণ কবিতার মূল উপযোগ্য বিষয় কি বসে কর্মীর থেকে কি কর্মমূল্যের গ্রহণযোগ্যতা হচ্ছে এই কবিতার মূল উপযোগ্য বিষয়। অর্থাৎ কবি এখানে মানুষকে তার কাজের বিষয় কি বলেছেন, কাজের বিষয় অর্থাৎ মূল্যকে বেশি প্রাধান্য দিয়েছেন। হোপস এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং সোনার তরী কবিতার সবকিছু হয়তো তোমাদের কাছে একদম ক্লিয়ার। তারপরে যদি ভাই কারো কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ তারপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং যাদের ভালো লেগেছে ক্লাসটি তারা তাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।